ওকে, আসসালামু আলাইকুম। আমরা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এর আজকে এমসিকিউ হিসাব বিজ্ঞানে এমসিকিউটা সলভ করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন আমাদের এখানে বলছে খরচ, ক্ষতি, ব্যয়, লোকসান ইত্যাদি হিসাবগুলো সবসময় কি জের প্রকাশ করে? আমরা জানি সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট হয়, তাহলে এগুলো জের প্রকাশ করবে ডেবিট। ওকে, তা বলছে ব্যালেন্স বিডি বলতে কোনটিকে বোঝায়? ব্যালেন্স বিডি হচ্ছে যে আমাদের কি জানি, ব্যালেন্স বিডি হবে আমাদের উপর থেকে আনিত, ব্রড 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 ডাউন, বি যে ব্রড, ডিতে ডাউন, উপর থেকে আনিত। ওকে, তারপর হচ্ছে যে আমাদের উপর থেকে নিচে আনবো কি। তারপর হচ্ছে যে জনাব সাকিবের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৮০,০০০ টাকা, চেকের মাধ্যমে সে ক্রয় করলে এত টাকা, চেকের মাধ্যমে বিক্রি করলে এত টাকা, বলতে তার ব্যাংক হিসেবের ব্যয় কত? তাহলে আমরা এটা একটু এখানে খাতায় করি। ৩ নাম্বার, তো তার কাছে প্রথমে ব্যাংকের উদ্বৃত্ত ছিল ৮০,০০০ টাকা, তাহলে ৮০,০০০ টাকা তার কাছে ছিল, ঠিক আছে? সে চেকের মাধ্যমে সে ক্রয় করছে ৪০,০০০ টাকার ক্রয় করছে, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? ৪০,০০০ টাকা থাকবে, ঠিক আছে? তারপরে সে আবার কি করছে? বিক্রি করছে ৩০,০০০ টাকা, তাহলে ৩০,০০০ টাকা তার আবার যোগ হবে, যোগ হলে তার আনসার হবে কত টাকা? ব্যাংকে তার টাকা হবে যে ৭০,০০০ টাকা, ঠিক আছে? তাহলে এখানে আনসার হচ্ছে যে চেকের মাধ্যমে পণ্য বিক্রি, আনসার হচ্ছে কত টাকা? ৭০,০০০ টাকা, ক নাম্বার আনসার। ওকে, এরপর আমরা এখানে বলছি খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ কোনটি? খতিয়ান প্রস্তুতকরণের আমাদের প্রথম ধাপ কোনটি সেটা জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে আমাদের পোস্টিং। প্রথমে আমাদের পোস্ট করতে হবে, ঠিক আছে? খতিয়ান প্রস্তুতকরণের প্রথম ধাপ হচ্ছে আমাদের কি? পোস্টিং। তারপর হচ্ছে যে আমাদের এখানে কোন সংস্থা রায়মিলের জন্য আচ্ছা আচ্ছা কোন সংস্থা রায়মিলের জন্য কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করেন? আমি জানি সবার জন্য সব, যেমন খতিয়ান, তারপর যে আর্থিক অবস্থা বিবরণী, জাবেদা, এর জন্য নির্দিষ্ট ছক আছে, কিন্তু রায়মিলের জন্য নির্দিষ্ট ছক প্রদান করেনি। কোন সংস্থা? সেটা হবে কি? সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি, IASC। ওকে, রায়মিলের ডেবিট এবং ক্রেডিট দিক টাকার পরিমাণ সমান হলে যেসব ভুল হতে পারে, মানে টাকার পরিমাণ যদি সমান হয়ে যায়, কোনগুলো ভুল হবে? যে ভুলটা আমার ধরা পড়বে না, ঠিক আছে? টাকার পরিমাণ যদি সমান, যেহেতু ভুল হয়েছে কিন্তু ধরা পড়েনি, তাহলে সেই ভুলগুলো কি কি? যেমন হচ্ছে নীতিগত ভুল হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের নীতিগত ভুল হতে পারে। তারপর হচ্ছে আমাদের কি বাদ পড়ার ভুল হতে পারে, আছে পরিপূরক এবং কি বেদাখেলের ভুল। এটা অবশ্য আমরা বইয়ের মধ্যে দেখবো, বই রিডিংয়ে দেওয়া আছে যে যেগুলো ভুল ধরা পড়ে না সেগুলো হচ্ছে নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, বেদাখেলের ভুল, এগুলো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আনসার হবে আমাদের সবগুলো ক খ গ। ওকে, চলো নেক্সট। এখানে আমাদের বলছে যে কোন নীতির আলোকে সম্ভাব্য সকল প্রকার ক্ষতি এবং ব্যয় হিসাবভুক্ত করা হয়? খেয়াল করতে, সকল প্রকার ক্ষতি এবং ব্যয়কে হিসাবভুক্ত করা হয় কোন? যে নীতিতে, একটা নীতি আছে যে নীতির মাধ্যমে আমরা হিসাবে কি করি, তোমার ক্ষতি বেশি দেখাই, কিন্তু সম্ভাব্য আয় হলে সেটা দেখাই না, কিন্তু সম্ভাব্য ক্ষতি হলে সেটা দেখাই। সেই নীতিটার নাম হচ্ছে রক্ষণশীলতার নীতি, ঠিক আছে? সম্ভাব্য আয় হলে সেটা লিখবো না, কিন্তু সম্ভাব্য ব্যয় হলে সেটা হিসাবভুক্ত করব, ক্ষতি বেশি দেখানোর জন্য, সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। তারপর আমরা দেখি ফরিদ অ্যান্ড কোং বলছে যে 10% হারে 50,000 টাকা বিনিয়োগ করছে, তো বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রায় মিলে কোন দিকে বসবে? আমি জানি বিনিয়োগ থেকে, অর্থাৎ সম্পদ থেকে যদি আমরা কোনো সুদ পাই সেটা হচ্ছে আমাদের কি? আয়। আর যদি দায় থেকে যদি কোনো সুদ পাই সেটা হচ্ছে আমাদের কি? ব্যয়। আচ্ছা দেখ, তো এটা বিনিয়োগ হচ্ছে সম্পদ থেকে আমরা সুদ পাবো 10%, 50,000, 10% 5,000 টাকা, তাহলে সুদ পেলে আয়, যেহেতু আয় হয় ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে 5,000 টাকা বসবে আর কি, ঠিক আছে? ক্রেডিট দিকে 5,000 টাকা। তারপর আসে এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে জনাব অর্কর ব্যবসায়ের অগ্রিম ভাড়া হচ্ছে এত টাকা, সমাপনী মজুত পণ্য এত টাকা, বকেয়া বেতন এত টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় এত টাকা, বহি ফেরত এত টাকা। আমি বলছি যে সমন্বিত ক্রয় পরিমাণ নির্ণয় করো। ওকে, আমরা কি সমন্বিত ক্রয়ের সূত্রটা জানি? এটা কত নাম্বার জন্য করবো? আমরা 9 নম্বরের জন্য, রাইট? ওকে, তো সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে, আমি প্রথমে সূত্রটা লিখি। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে যে আমাদের এখানে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর এটার সাথে আমরা যোগ করবো নিট ক্রয়, ঠিক আছে? নিট ক্রয়, এটা থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য, এবং বাদ দিব সমাপনী মজুদ। ওকে, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করবো, যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিব। চলো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য কত সেটা আমরা দেখি। তো এখানে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া ছিল? 10,000 টাকা, আর সমাপনী মজুদ পণ্য ছিল 30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমার 10,000 টাকা, এটার সাথে যোগ করতে হবে নিট ক্রয়, এখানে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 30,000 টাকা। তখন নিট ক্রয় বের করবে, নিট ক্রয়ের সাথে আমরা ক্রয়ের সাথে যদি কোনো ফেরত থাকে, বই ফেরত, এই তো আমাদের ফেরত আছে,
2,000 টাকা, তাহলে 40,000 টাকা থেকে যদি আমরা 2,000 টাকা বাদ দিই তাহলে আমাদের নেট ক্রয় বেরোবে, ঠিক আছে। আর বলতে চাই 40,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে আমাদের নেট ক্রয় বেরোবে, সেটা হচ্ছে 38,000 টাকা। তাহলে 10,000 থেকে প্রথমে আমাদের 10,000 সাথে আমাদের 38,000 টাকা যোগ করতে হবে নেট ক্রয় হিসেবে 38,000 টাকা যোগ করতে হবে, সম্পূর্ণ মজুত পণ্যটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যোগ করলে হবে যে আমাদের 48,000 টাকা। এখান থেকে আমরা 30,000 টাকা বাদ দিব, বাদ দিলে আমাদের সমন্বিত ক্রয় বেরোবে কত? 18,000 টাকা। ওকে, তো সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে এটা প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয়, তারপরে বাদ হচ্ছে কি সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে আমার আনসার কত? তাহলে এখানে আমাদের আনসার হলো যে 18,000 টাকা। ওকে, সমন্বিত ক্রয় রায় ডেবিট দিকে যদি বসে তাহলে রায় মিলে কোনগুলো বসবে না? ওকে, আমরা জানি প্রারম্ভিক সমন্বিত ক্রয়ের সূত্র দ্বারা, খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্য, নেট ক্রয় এবং সমাপনী মজুত পণ্য। তো নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা সমাপনী মজুত পণ্য যেটা, সেটা সমাপনী মজুত পণ্য রায় মিলে আমরা অন্তর্ভুক্ত করবো না। তাহলে অন্তর্ভুক্ত করবো কোনটা? প্রারম্ভিক মজুত পণ্য, নেট ক্রয়। কিন্তু যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে এবং সেটা যদি আমরা ডেবিট দিকে লিখে ফেলি, তো ডেবিট দিকে লিখে ফেলার মানে হচ্ছে যে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলছি, নেট ক্রয় লিখে ফেলছি এবং সমাপনী মজুত পণ্য লিখে ফেলছি, কিন্তু আমাদের সমাপনী মজুত পণ্য লেখার দরকার ছিল না, ঠিক আছে। এখন আমাদের খেয়াল করতে হবে যে এই দুইটা তো আমরা অলরেডি কি করছি, সমন্বিত ক্রয় অ্যাড করা আছে। তো সমন্বিত ক্রয় যখন থাকবে তখন এই দুইটা আমাদের রায় মিলে আর লেখা লাগবে না। তো রায় মিলে লেখা লাগবে না আমাদের কোনগুলো রায় মিলে আসবে না হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এবং হচ্ছে যে ক্রয়, ঠিক আছে। 1 এবং 3 হবে আনসার। ওকে, এরপর আবার আমরা আসি প্রথম থেকে, তারপর হচ্ছে 11 নম্বর বলছে মালিক কর্তৃক উত্তোলন, বিষয়দায় বিবরণীতে কি করতে হবে? ওকে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে, পণ্য উত্তোলন করলে ব্যবসায় পণ্য কমে যাবে, তাহলে নেট ক্রয় থেকে আমাদের কি করতে হবে? ক্রয় থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আনসার হবে এখন ক। ওকে, তারপর বলছে যে 1 জুলাই 2020 সালে 5% হারে ঋণ নেওয়া হলে 1 ডিসেম্বর আর্থিক বিবরণীতে কত টাকা সুদ দেখাতে হবে? ওকে, ঠিক আছে, চলো আমরা বের করি। প্রথমত এটা কত নাম্বার? এটা দেওয়া আছে আমাদের 12 নম্বর। চলো আমরা দেখি 12 নম্বর। বলতে আমরা ঋণ নিয়েছি 20,000 টাকা এবং এর বিনিময়ে আমরা সুদ দেবো কত পার্সেন্ট? 5%। 5% আমরা সুদ দেবো, ঠিক আছে। আমরা জানি 20,000 টাকা 5% আমরা সুদ দেবো, কিন্তু আমরা পুরো বছরে 5% যদি আমরা গুণ করি তাহলে পুরো বছরে সুদ বেরোবে, কিন্তু আমরা সুদ পুরো বছর ধরবো না। আমরা ঋণটা নিয়েছি আমরা কখন? জুলাইয়ে, এবং সে আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করছি ডিসেম্বরে। তো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মাত্র 6 মাস, তাহলে আমরা 6 মাসের সুদই দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে 12 দিয়ে ভাগ করবো, পুরো বছরটাকে 12 দিয়ে ভাগ করলে এক মাসেটা বেরোবে, তবে 6 দিয়ে গুণ করে 6 মাসেটা বেরোবে, ঠিক আছে। তাহলে 20,000 5%, 20,000 10% হচ্ছে আমাদের কত? একটা শূন্য বাদ দিয়ে 10%, 2,000 টাকা, 5% হচ্ছে কত? 1,000 টাকা। 1,000 টাকাকে 12 দিয়ে 1,000 টাকার হাফ, 12/6 মানে হচ্ছে হাফ, ঠিক আছে, হচ্ছে 500 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে 500 টাকা। ওকে, তাহলে আমাদের সুদ আমরা লিখবো কত টাকা? 500 টাকা। ওকে, তাহলে হচ্ছে বকেয়া, মজুরি বকেয়া 1,000 টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। মজুরি আমরা জানি মজুরি কোথায় বসে? মজুরি হচ্ছে যে আমাদের বিষয়দায় বিবরণীতে আমরা বসাতে হয়, ঠিক আছে। বিষয়দায় বিবরণীতে আমরা তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে, ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। তো এখানে মজুরি আমরা কোথায় বকেয়া যদি থাকে তাহলে বিষয়দায় বিবরণীতে আমাদের কী করতে হবে? খরচে হিসেবে দেখাতে হবে। এবং আর্থিক অবস্থা বিবরণ যেহেতু এটা ব্যয় বকেয়া আছে, ব্যয় কি বকেয়া থাকলে সেটা কি দায়, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের চলতি দায়ের মধ্যে দেখাতে হবে, ঠিক আছে। ওকে, এর মধ্যে উত্তোলন তো দেখাবো না, তাহলে আনসার হচ্ছে আমাদের 1 এবং 2 ক। ওকে, তারপরে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদার প্রয়োজন পড়ে? আর্থিক বিবরণী প্রস্তুতির জন্য আমরা জানি আর্থিক বিবরণী প্রস্তুতের সময় আমাদের কোন জাবেদা প্রস্তুত করে? আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব, এই জন্য আমাদের যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে আমাদের কি? সমন্বয় জাবেদা, কারণ আর্থিক বিবরণী রায়মেল দেওয়া থাকে এবং নিচে কতগুলো সমন্বয় দেওয়া থাকে, ঠিক আছে। তো সমন্বয় জাবেদাটা আমাদের প্রস্তুত করার প্রয়োজন পড়ে আর্থিক বিবরণী প্রস্তুতের সময়। ওকে, যেন আমরা এগুলা সমন্বয় করতে পারি টাকাগুলো। ওকে, নেক্সট আমাদের বলছে যে কোন হিসেবে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে? কোন হিসেবে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে? ক্রেডিট বলছে, ঠিক আছে। আমরা জানি সম্পদ এবং ব্যয় ডেবিট, দায়, আয়, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে আমরা এখানে দায় আমাদের এখানে দেওয়া আছে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, আনসার হবে আমাদের গ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, মূলধন জাতীয় ব্যয় কোনটি? মূলধন জাতীয় ব্যয় বলছে, মূলধন জাতীয় যেটা হচ্ছে অনিয়মিত হবে, ব্যয় হবে। চলো, যন্ত্রপাতি ক্রয়ের জন্য যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। কারণ যন্ত্রপাতিকে আমরা ডেলি কিনি, নিয়মিত কিনি নাকি অনিয়মিত কিনি? অনিয়মিত। এটা পরিবহন খরচটা হবে আমাদের কি? মূলধন জাতীয় ব্যয়। যেমন বিজ্ঞাপন খরচ, এটা আমাদের হচ্ছে যে একটা কি? মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেটা হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়, ঠিক আছে। আর ঋণ গ্রহণ এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ ঋণ তো আমরা মানে নিয়মিত গ্রহণ করি না, একবারই গ্রহণ করি, নিয়মিত গ্রহণ করি না, আর টাকাটা পাই, এই জন্য এটা ব্যয় না, এটা হচ্ছে তোমার কি? প্রাপ্তি, মানে আয়, প্রাপ্তি আর কি, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা দেখি কোন ধরনের দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়? অনিশ্চিত হিসাব বন্ধ করা হয় কোন দাখিলার মাধ্যমে?
অনাসি হিসাব আমরা বন্ধ করি যে আমরা সংশোধনী দাখিলার মাধ্যমে, ঠিক আছে, লাস্টে সংশোধনী দাখিলার মাধ্যমে কি করি, অনাসি হিসাবটা বন্ধ করে দিই। তা বলতেছে কোনটি প্রত্যক্ষ খরচ, এখানে প্রত্যক্ষ খরচ কোনটি, প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে যে ক্রয় সংক্রান্ত খরচ এমন বোঝাবে, ঠিক আছে, যেমন শুল্ক, শুল্ক হচ্ছে প্রত্যক্ষ খরচ, ঠিক আছে, মানে পণ্য ক্রয়ের সাথে যুক্ত। যেমন কমিশন, সেটা প্রত্যক্ষ খরচ না, এগুলো হচ্ছে পরিচালন মানে হচ্ছে যে পরোক্ষ খরচ, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ, ঠিক আছে। শুল্ক হচ্ছে আমাদের একমাত্র কি প্রত্যক্ষ খরচ। চলো এরপর আমরা আসি। তারপর বলছে যে ব্যক্তি সরি বলছে ব্যক্তিগত প্রয়োজনে ফলে ব্যক্তিগত প্রয়োজনের নগদ অর্থ উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনের নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাবের সমীকরণ কি হ্রাস পাবে। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে আমি যদি আমি কি করে মালিক নগদ অর্থ উত্তোলন করে, তাহলে জাবেদা কি হবে, জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, যেটা হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাহলে মালিকানা সত্ত্ব হবে, এবং নগদ হিসাব ক্রেডিট, তাহলে সম্পদ হ্রাস করে, নগদের সম্পদ। তাহলে আমাদের হচ্ছে 1 এবং 3 ক নম্বর। এবার আমার একটা উদ্দীপক দিছে, চলো সেটা দেখি। এই হচ্ছে আমাদের উদ্দীপক, যেখানে মূলধন দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি ক্রয়ের টাকাটা ক্রেডিট দেওয়া আছে। আচ্ছা, ব্যাংক হিসেবে ক্রেডিট দেওয়া আছে এবং ভাড়া আয় আমাদের ডেবিট দেওয়া আছে। বলছে যে জানুয়ারিতে 15 তারিখের লেনদেনটি কী হবে, বলছে 15 তারিখের লেনদেনটি কী হবে, 15 তারিখের লেনদেন এখানে দেওয়া আছে আমাদের কি ক্রেডিটে দেওয়া আছে কত টাকা, আমাদের দেওয়া আছে 30,000 টাকা। ওকে, তো এখানে লেনদেনটা আমাদের কী হবে, চলো ব্যাংক থেকে যদি আমরা কি করি, ব্যাংক থেকে আমরা টাকাটা চলে যাচ্ছে, ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাংকে কী হবে, ব্যাংকে জমাদান, এটা হবে না, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, নো, ব্যাংক থেকে টাকা চলে যায়, ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংকে টাকা জমা দেন, ব্যাংকও তো উত্তোলন, এটা হবে ব্যাংকে তো উত্তোলন, কারণ ব্যাংক থেকে টাকা চলে যায়, ব্যাংক থেকে উত্তোলন করলে টাকা ব্যাংকের টাকা কমে যাবে, ঠিক আছে। ওকে চলো, তারপরে আমাদের কি বলছে, জানুয়ারি 28 তারিখে নগদান হিসেবে জের কত হবে, 28 তারিখে নগদান হিসেবে জের, 28 তারিখে নগদান হিসেবে জের। ওকে ফাইন, 28 তারিখে কি বলছে, 28 তারিখে বলছে যে ভাড়া হতে আয় হয়েছে কত টাকা, 10,000 টাকা, ভাড়া হতে আয় হয়েছে আমাদের 10,000 টাকা। এখানে জের বের করতে বলছে, তো দেখি আমরা জেরকে আমি কীভাবে বের করবো। 21 নম্বর, হ্যাঁ 28 তারিখে আমাদের কি নগদান হিসেবে জের বের করতে বলছে। তো চলো আমরা দেখি, প্রথম আমাদের কত টাকা ছিল, প্রথম আমাদের মূলধন মাধ্যমে আমাদের নগদ টাকা, এটা আমরা নগদান বই কিন্তু, ঠিক আছে, নগদান বই মানে হচ্ছে যে আমাদের ডেবিটটা আছে যে নগদ টাকা আমরা বাড়তেছে, আর এখানে হচ্ছে নগদ টাকা কীভাবে গুনতে সেটা। তাহলে এখানে 1 লক্ষ টাকা, কলম কই, এখানে হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ আর ডেবিট কিন্তু এটা নগদান বই, মানে নগদান হিসাব আছে, ডেবিট হচ্ছে নগদকে বোঝাবে। তাহলে 1 লক্ষ টাকা 10,000 টাকা, মোট হচ্ছে 1,10,000 টাকা, ঠিক আছে। আর নগদান হিসাব ক্রেডিট হিসেবে মানে নগদ টাকা চলে গেছে এই 50,000 টাকা, তাহলে 1,10,000 থেকে 50,000 টাকা বাদ দিলে কত থাকবে, 60,000 টাকা, রাইট। তাহলে নগদান হিসেবে জের হবে আমাদের কত টাকা, এখানে ক নাম্বার হচ্ছে 60,000 টাকা। ওকে, এবারে ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল, সঠিক জাবেদাটা কোনটা হবে, ব্যাংক থেকে যদি আমরা সুদ পাই, ওকে, ব্যাংক থেকে যদি আমরা সুদ পাই তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়বে, এবং ব্যাংক সুদ হবে কি ক্রেডিট, তাহলে ব্যাংক হিসেবে ডেবিট এবং ব্যাংক সুদ হিসেবে কি ক্রেডিট। ওকে, পাওয়া গেল। ওকে ফাইন, এরপর হচ্ছে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, সমাপনী মূলধন দেওয়া আছে, অতিরিক্ত মূলধন দেওয়া আছে, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। চলো আমরা লাভ ক্ষতির সূত্রটা করি, এটা হচ্ছে আমাদের কত নম্বরের জন্য দিব, এটা হচ্ছে 23 নম্বরের জন্য। ওকে ফাইন, চলো লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি, এখানে আমাদের লাভ হইতে পারে অথবা ক্ষতি হইতে পারে, ঠিক আছে। তো লাভ ক্ষতির জন্য আমরা সূত্র দেব, তো সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে সমাপনী মূলধন, আচ্ছা আমি শর্ট ফর্মে লিখতেছি, প্লাস উত্তোলন, ঠিক আছে, উত্তোলন এর সাথে আমরা বিয়োগ করব প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন, যোগ করে বিয়োগ করব অতিরিক্ত মূলধন। ওকে, তো বুঝলেই হলো, আমি জাস্ট শর্ট ফর্ম লিখছি। তো সমাপনী মূলধন আমাদের এখানে কত দেওয়া আছে, চলো আমরা দেখি। সমাপনী মূলধন 90,000 টাকা। ওকে, আর উত্তোলন দেওয়া আছে আমাদের 20,000 টাকা, তাহলে এখানে আমাদের লিখব 90,000 প্লাস 20,000 মাইনাস প্রারম্ভিক মূলধন আমাদের এখানে কত দেওয়া আছে 80,000 টাকা, আর অতিরিক্ত মূলধন আছে 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছে প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, অতিরিক্ত মূলধন হচ্ছে যে 10,000 টাকা। এবার যদি আমরা ক্যালকুলেট করি, এখানে হচ্ছে আমাদের 1,10,000 টাকা, আর এখানে হচ্ছে আমাদের কত 90,000 টাকা। এবার যদি আমরা বাদ দিই, আমাদের আনসার হচ্ছে 20,000 টাকা। তো যেহেতু প্লাসে আসছে মান, এটা হচ্ছে আমাদের লাভ, আর যদি মাইনাস আসতো আর ক্ষতি বলতাম, তাহলে আমাদের লাভ হয়েছে 20,000 টাকা। তাহলে এখানে আমাদের দেখাবো কোনটা, লাভ 20,000, লাভের পরিমাণ 20,000।
অবচয় হলো কি? অবচয় কি? আমরা জানি অবচয় হচ্ছে যে সম্পত্তি ব্যবহারের ফলে সম্পত্তির মূল্য হ্রাস, রাইট? তাহলে ব্যবহারের ফলে সম্পত্তি কি হবে? মূল্য অবনতি বা মূল্য হ্রাস। ওকে, কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়স্কল থাকে না? আমরা জানি একটা নীতি আছে, দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীতে আমাদের অনেকগুলো নীতি পড়ছিলাম। একটা নীতি আছে যে নীতির মধ্যে হচ্ছে যে ব্যবসায় স্থায়িত্ব একবারে চিরস্থায়ী, ব্যবসায় স্থায়িত্ব কি চিরস্থায়ী মনে করা হয়। তো সেটা হচ্ছে ব্যবসায় হিসাবকাল নীতি, সরি চলমান নীতি, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যবসা চিরকাল চলমান থাকবে। তো ব্যবসায় কোনো নির্দিষ্ট আয়ুষ্কাল নেই, সেটা মনে করে ব্যবসা চলমান নীতি, ঠিক আছে? তাহলে 25 নম্বর আমাদের হবে কি গ। এরপরে আমাদের হিসাবের যে টানার মাধ্যমে জানা যায়, হিসাবের যে টানার মাধ্যমে কি জানা যায়? হিসাবের উদ্বৃত্ত জানা যায়, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে হিসাবের উদ্বৃত্ত জানা যায় হিসাবের যে টানার মাধ্যমে। তারপর আমার হিসাবের ডেবিট না ক্রেডিট দিকের যোগফলে পার্থক্য জানা যায়, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি যে টানি তো ডেবিটের সাথে ক্রেডিটের পার্থক্য করে তারপরে আমরা যেটা বের করি, যেটা ডেবিট যে না ক্রেডিট যে হবে, ঠিক আছে? তো এখানে আমরা হিসাবে যে টানার মাধ্যমে আমরা একটা উদ্বৃত্ত বের করতে পারি, তারপরে জানতে পারি যেটা ডেবিট উদ্বৃত্ত না ক্রেডিট উদ্বৃত্ত, সেটা বের করবে কীভাবে? ডেবিটের সাথে ক্রেডিটটা বিয়োগ করে। এবার হচ্ছে ডেবিট এবং ক্রেডিট পক্ষ উভয় পাশে লেখা যাবে না, যে কোনো এক পাশে বেরোবে। ওকে, দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, সম্পত্তি মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, ক্রয় পরিবহন দেওয়া আছে, পণ্য উত্তোলন দেওয়া আছে। বলছে বিক্রিত পণ্যে ব্যয় বের করতে। বিক্রিত পণ্যে ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তো এই 3000 টাকা, এটার সাথে আমরা যোগ করবো নিট ক্রয় হচ্ছে দেওয়া আছে এত টাকা, ক্রয় পরিবহন, আচ্ছা প্রথমে নিট ক্রয়, এটা হচ্ছে পণ্য উত্তোলন করছে 500 টাকা, সেটা আমরা বাদ দিব। তাহলে 12,000, চলো আমরা খাতায় করি, এখানে করি। প্রথম হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য, সূত্র হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 3000 টাকা, এর সাথে আমরা যোগ করব। প্রথম হচ্ছে আমাদের ক্রয় দেওয়া আছে 12,600 টাকা, এর সাথে আমরা বাদ দিব 500 টাকা, যেটা হচ্ছে পণ্য উত্তোলন করছে। তাহলে আমাদের হবে যে 12,000 কত 12,100 টাকা নিট ক্রয়। এরপর আমরা যোগ করবো যে ক্রয় সংক্রান্ত খরচ, এরপর আমরা যোগ করবো যে কি ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে আমাদের কি ক্রয় পরিবহন, সরি আমি পণ্য উত্তোলন, আচ্ছা ক্রয় পরিমাণে 500 টাকা মনে করছি এটা। আচ্ছা এটা ক্রয় পরিমাণে 500 টাকা দেওয়া আছে, তাহলে 500 টাকা আমরা যোগ করব। যোগ করার পরে সবগুলো আমরা যোগ করবো। এখানে 3000 টাকা, 12,600 টাকা, তাহলে যোগ করছে হচ্ছে 006, এখানে হচ্ছে যে আমাদের 2, এখানে হচ্ছে 4, 42,600 টাকা হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করার পর লাস্টে আমাদের কি করতে হবে? একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে, যেটা হচ্ছে 1000 টাকা। সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিব 1000 টাকা। সরি এখানে 30,000 ছিল না, এখানে 3,000 ছিল, আমার ক্যালকুলেশন বলেছে। এখানে 15,600 হবে, সরি 15,600। ওকে, এর থেকে 1000 টাকা বাদ দেবো, তাহলে আমাদের থাকবে 14,600। ওকে, তাহলে আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে 14,600 খ নাম্বার। বলে আমি 3,000 থেকে 30,000 মনে করছি। ওকে, দেখ তারপর হচ্ছে আমাদের এখানে রয়্যাল মিলে ভাড়া হিসাবকে 3,000 টাকার পরিবর্তে এত টাকা ডেবিট করা হয়েছে এবং বিক্রয় হিসাবকে 4,000 টাকার 4,000 টাকার পরিবর্তে এত টাকা। আচ্ছা যেটাই হোক, তো ভাড়া হিসাব খেয়াল করো, আমরা একটা জিনিস বুঝিয়ে দিই যে ভাড়া হিসাব ডেবিট, মনে করো ডেবিট এবং ক্রেডিট দুইটা অংশ নিলাম রয়্যাল মিলে, ঠিক আছে? তো বলতো যে ভাড়া হিসাব হচ্ছে আমাদের লেখার কথা ছিল হচ্ছে কত 3,000 টাকা, কিন্তু ভাড়া হিসাবে আমরা 2,500 টাকা লিখে ফেলছি। ডেবিটে লেখা ছিল 3,000 টাকা, কিন্তু লিখে ফেলছি ডেবিটে কত 2,500 টাকা, তার মানে 500 টাকা এখানে কম লিখছি। তাহলে ডেবিটে আমরা 500 টাকা কী করছি? 500 টাকা লিখছি কম। ওকে, তাহলে জেরের মধ্যে আমাদের এখানে কী হবে? ডেবিট জেরে 500 টাকা কম আসবে। এবার আমরা এখানে আসি যে কি বলছে আমাদের বিক্রয় করছি 4,000 টাকা, বিক্রয় হয় ক্রেডিট, কিন্তু বিক্রয়ে আমরা 4,000 টাকা না লিখে ফেলছি 3,500 টাকা। এখানেও আমরা কি করছি? 4,000 টাকা না লিখে 3,500 টাকা, মানে এখানেও আমরা 500 টাকা কী করছি? কম লিখছি, 500 টাকা কম, ঠিক আছে? তার মানে এখানেও 500 টাকা কম লিখছি। প্রথমে তো এই ভুল হয়েছে, তাহলে এক পাশেই ভুল হয়েছে, এখানে আবার 500 ক্রেডিট পাশেও 500 টাকা কম লিখছে, দুই পাশে ভুল হয়েছে, দুই পাশে 500 কমে গেছে, ঠিক আছে? এখন বলছে কোন ধরনের ভুল হবে? আমরা জানি একটা ভুলের কারণে যদি আরেকটা ভুল যদি আমাদের সংশোধন হয়ে যায়, সেটাকে আমরা বলি পরিপূরক ভুল। তাহলে এটা কোনটা হবে? এটা হচ্ছে পরিপূরক ভুল, ঠিক আছে? ফাইন। ওকে, তারপর বলছে বিক্রয় কমিশন কোন জাতীয় ব্যয়? অবশ্যই বিক্রয় কমিশন কোন ধরনের ব্যয়? যদি বিক্রয় করে তাকে যদি কমিশন দিই, সেটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। ওকে, পরিচালন ব্যয়। তারপরে আসা বলছে যে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট হবে? অফিস সরঞ্জাম এখানে কোনটা? স্টাপলার হচ্ছে অফিস সাপ্লাইস, আলমারি হচ্ছে যে আমাদের আসবাবপত্র, পেপার ওয়েট অফিস সাপ্লাইস, কম্পিউটার হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা 30টা MCQ সলভ করে ফেলছি। তো একটু তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের এখানে কয়টা হয়েছে অথবা কয়টা হয়নি। ওকে, যেটা আমরা করেছি স্প্যানিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের।
ওকে, আল্লাহ হাফেজ।